আমি জানি আপনি আমাকে কি বলার জন্য ডেকেছেন, কিন্তু আমি আপনার সেই অনুভূতিগুলো পাওয়ার কোনো অধিকার রাখি না, কারণ আমি ডিভোর্সি। আমার মতো মেয়েকে নিয়ে আর নিজের কল্পনার জগৎ সাজাবেন না রোদ। আপনি অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন। সাগরিকা মাথা নিচু করে কথাগুলো বলে উল্টো পথে হাঁটা শুরু করে। সাগরিকার বুকটা ফেটে কান্না আসছে, কিন্তু সে রোদের সামনে কাঁদবে না। পেয়ে হারানোর কষ্ট সত্যিই নিদারুণ, তা আজ সাগরিকা টের পাচ্ছে। রোদ কি সেই মানুষ যাকে ও গত 4টা বছর যাবৎ ভালোবাসে? সময়ের ব্যবধানে সবটাই আজ অগোছালো। সাগরিকা ভার্সিটির বাইরে এসে রোডের সামনে ফুটপাতে দাঁড়িয়ে নিজের জুতো জোড়া খুলে ফেলে। দুপুরের কড়া রোদে গরম হয়ে ওঠা রাস্তায় আজ সে হাঁটবে। এই রোদের তীব্রতায় তার পা পড়লে সে খুশি হবে। সাগরিকা হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলে ওঠে, আমি আমার প্রিয় মানুষটাকে ব্যথা দিয়েছি, এটুকু ব্যথা তো আমার পাওয়া দরকার। কিছু দূর হাঁটার পর পা যেন আর চলতে চায় না সাগরিকার। মাথা কেমন যেন ঘুরছে, চোখটাও খুলে রাখা দেয়। তখনই এক রিকশাওয়ালা ডাক দিল, আবা যাইবেন নাকি? সাগরিকা আর কিছু না ভেবে সেই রিকশায় উঠে বসে। মাঝ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে থাকতে চায় না সে। সাগরিকা মনে মনে বলে, আজকের দুপুরটা তোমার আমার হতে পারত রোদ। প্রেমের সেই দুপুর হতে পারত, কিন্তু সবটা আমি শেষ করে দিয়েছি। সময় আমাকে বাধ্য করেছে শেষ করতে। যে দিনটার অপেক্ষায় আমি 3 বছর কাটিয়েছি, সেই দিনটা থেকেই আজ 1টা বছর যাবৎ পালিয়ে এসেছি। 1 বছর আগের সেই ঘটনাটা যদি না ঘটতো, তাহলে আজ সাগরিকা রোদের হতে পারত। কথাগুলো ভেবেই হুহু কেঁদে উঠে সাগরিকা। তার জীবনটা এমন না হলেও পারত। রোদ থম হয়ে দাঁড়িয়ে আছে সেই জায়গাতেই। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে পারত। আজ রোদের মাস্টার্সের রেজাল্ট দিয়েছে এবং রোদ অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। সেই সাথে একটা বড় ওষুধ কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি পেয়েছে। রোদের বাবা রিফাত চৌধুরী ছেলেকে নিয়ে কখনোই মাতামাতি করেননি, যতই তার ছেলে ভালো কাজ করুক না কেন। কিন্তু আজ যেন রিফাত চৌধুরীর আনন্দের অন্ত নেই। সে ছেলের এই সফলতায় খুশি হয়ে এলাকার মসজিদে মিষ্টি বিতরণ করছেন। এমনকি রোদকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদেছিলেন পর্যন্ত। রোদ নিজেও এই দিনটার অপেক্ষায় ছিল, কবে ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষটাকে সরাসরি বিয়ের জন্য প্রপোজ করবে। কিন্তু সবটাই সাগরিকা শেষ করে দিতে চাইছে একটা কথা বলে, আমি ডিভোর্সি। রোদ নিজের হাতে নীল অর্কিডের দিকে এক নজর তাকায়। এই তাজা ফুলগুলো দিয়েই সে সাগরিকাকে মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু সাগরিকা না নিয়েছে ফুলগুলো আর না শুনেছে তার আবেগে মাখানো ভালোবাসার কথাগুলো। রোদের বন্ধু জয় ওর কাঁধে থাপ্পড় মেরে হেসে বলল, কিরে ভাই, ভাবি কি লজ্জা পেয়েছে নাকি এত জলদি চলে গেল? রোদ জবাব দেয় না। হাতের অর্কিডের গুচ্ছটা একটা বেঞ্চের উপরে রেখে বুক পকেটের ভেতরে আংটির বক্সটা রেখে দিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে শত বলে, আমাকে একা ছাড়। জয় বুঝতে পারছে না কি হয়েছে। বন্ধুর যাওয়ার পানে তাকিয়ে থাকে সে। রোদ হেঁটে ভার্সিটি প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে। তার গায়ের নীল শার্টটা ঘামে ভিজে গায়ে লেগে আছে। রোদ দেখে সামনে দিয়ে একজন ফেরিওয়ালা পানি বিক্রি করছে। রোদ চটজলদি তার থেকে এক বোতল পানি কিনে নিয়ে নিজের মাথায় ঢেলে নেয়। রাস্তা দিয়ে হেঁটে চলা পথিকরা রোদকে এলিয়েন দেখার মতো করে পর্যবেক্ষণ করে চলেছে। রোদ এখন পুরোপুরি ভিজে কাক। রোদ এভাবেই বাসায় যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মানুষ তাকে নিয়ে যা ভাবার ভাবুক, তার যায় আসে না। মানুষ কি বুঝবে তার মনের কষ্ট? বুঝবে না, আর না পারবে তা কমাতে। সাগরিকা কলিং বেল বাজিয়ে চলেছে এক নাগারে, কিন্তু কারো দরজা খোলার নাম নেই। নিহারিকা বেগম রান্না করছিলেন এক নাগারে। কলিং বেল বাজানোর আওয়াজে বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, বাড়ির সকলে কি মরতে বসেছে? আমি রান্না করছি, কেউ একজন তো দরজাটা খুলবে। তখনই বাড়ির কাজের লোক ঝর্ণা খালা ছুটে এসে ভীতু গলায় বললেন, ভাবে আমি একটু বাথরুমে গেছিলাম, আমি যাইতাছি এখনই। নিহারিকা বেগম হাত উঠিয়ে থামিয়ে দিয়ে ধমকে সুরে বললেন, হয়েছে, আর আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। আমিও দেখি কার এত জলদি আছে যে একটু অপেক্ষা করতে পারে না। আপনি একটু রান্নাটা দেখুন। নিহারিকা বেগম আঁচলে হাত মুছে দরজা খুলতেই সাগরিকাকে দেখতে পান।
এত কলিং বেল বাজানোর কারণ জিজ্ঞেস করতে যাবেন তিনি, এর আগেই সাগরিকার চোখে চোখ পড়ে ওনার। নিহারিকা বেগম থমকে যান, বুকের বা পাশটা ধক করে ওঠে। মেয়ের এমন রক্ত লাল চোখ দেখে যে কোনো মায়েরই কষ্ট হবে। চোখ জোড়া ফুলে আছে, যেন মেয়েটা অনেক কেঁদেছে। নিহারিকা বেগম করুণ স্বরে বললেন, মা তোর কি হয়েছে? সাগরিকা কিছু বলে না মায়ের পাশ কাটিয়ে চলে যায়। নিহারিকা বেগম মেয়ের পিছু পিছু রওনা হন, কিন্তু সাগরিকার কথায় থেমে যান। সাগরিকা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পেছনে না তাকিয়ে বলল, মা আমায় একটু একা থাকতে দেও। নিহারিকা বেগমের পা থেমে যায়। উনি আর মেয়ের পেছনে যান না। নিহারিকা বেগম সোফায় বসে মনে মনে বললেন, আজ আমার আর আরফানের কাজের কারণে আমার মেয়েটা একটু মন খুলে আমার সাথে কথা বলে না। আল্লাহ আমার মেয়েটাকে আবার আগের মতো করে দেও। সাগরিকা গোসল করে কম্পিউটারের সামনে বসে নিজের কাজে মনোযোগ দেয়। আসলে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনটা তো অন্য এক স্থানে অন্য একজনের কাছে পড়ে আছে। নিজের উপর বিরক্তির কারণে সাগরিকা ঠাস করে মাউসটা রেখে দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে বিড়বিড় করে বলে, সে তোমার সাধ্যের বাইরে সাগরিকা। তোমার জীবনটা আর বাচ্চা মেয়ের মতো আর নেই, কারণ তোমার গায়ে ডিভোর্সি তকমা লেগে গেছে। সাগরিকা মোবাইলটা হাতে নিয়ে রোদ নামের মানুষটার 4 বছর আগের ছবিটা দেখে। ছবিতে রোদ একটা সাদা কালো হুডি পরে আছে। সুদর্শন মুখটায় লেগে মুক্ত ন্যায় হাসি। হঠাৎ করেই এই অচেনা ছেলেটা তার চেনা হয়ে উঠেছিল। এই মানুষটার মুখটা দেখার জন্য একসময় জল ছাড়া মাছের মতো ছটফট করত। সাগরিকার সেই প্রথম রোদকে দেখার দিনটি মনে পড়ে যায়। তখন সাগরিকা সবে এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হয়নি। এমন সময় ওর হঠাৎ ধুম জ্বর শুরু হলো। অনেক ডাক্তার দেখালো, কিন্তু জ্বর ঠিক হচ্ছে না। শেষে একটা ক্লিনিকে একজন অভিজ্ঞ ডাক্তার দেখালো, আর তার ওষুধ কাজে দিল। কিন্তু ঘটনা তো ঘটেছে এখানেই। সেই ক্লিনিকের রিসেপশনিস্টের উপর সাগরিকার কিশোরী মনটা বসে গেল। প্রথম দিন যখন সাগরিকা নিজের মায়ের সঙ্গে ভিজিটিং টোকেন নিতে যায়, ছেলেটা ফর্মালিটির জন্য জিজ্ঞেস করে, রোগীর নাম কি? নিহারিকা বেগম ব্যাগ থেকে টাকা বের করতে ব্যস্ত, তাই সাগরিকা বলল, এনায়েত আজম সাগরিকা। ছেলেটা এক নজর সাগরিকার দিকে তাকায়, আর সেই একবার তাকানোটাই যেন সাগরিকার 1000 বার দেখার মতো হয়ে দাঁড়ালো। ছেলেটার মুখে মাস্ক পরা, শুধু চোখ দেখা যাচ্ছে। ছেলেটা বলে, বয়স? সাগরিকা বলতে গিয়ে থেমে যায়, কেন যেন গলা দিয়ে কথা বের হতে চায় না। বুক ধড়ফড় করতে শুরু করে। নিহারিকা বেগম বলেন, 15 বছর 8 মাস। এরপর সাগরিকা একটা বেঞ্চে গিয়ে বসে। কিন্তু অন্যান্য রোগীরা যেখানে ডাক্তারের অপেক্ষায় আছে, ও তেমন ডাক্তারের অপেক্ষায় নেই। ও আছে রিসেপশনিস্টের অপেক্ষায়। সাগরিকা গালে হাত, রিসেপশনিস্ট গলার শব্দ শুনে মুচকি মুচকি হাসে। কেউ একজন ঠিকই বলেছে, মেয়েরা ছেলেদের চেহারার চেয়ে বেশি গলার স্বরে গ্রাস খায়। এরপর থেকে যেই সাগরিকা ডাক্তার দেখলেই ছেড়ে দেমাকে দেবাচি ভাবছিল, সেই সাগরিকা প্রতি মাসে সেই ক্লিনিকে যাওয়ার জন্য দিন গুনতে শুরু করলো। ডাক্তারের দেওয়া কোর্স শেষ হওয়ার আগে পর্যন্ত ক্লিনিকে প্রতি মাসে সাগরিকাকে একবার চেকআপের জন্য যেতেই হতো। টানা 3 মাসে মাত্র 3 দিন প্রিয় মানুষটার গলার স্বর শোনা আর তার চোখ দুটো দেখা সাগরিকার কাছে খুবই কম মনে হতো। তাই সপ্তাহে একবার হলেও সেই ক্লিনিকের রিসেপশনে ফোন দিয়ে ডাক্তার আছে কিনা এগুলো জানার বাহানায় সেই মানুষটার গলার স্বর শোনার চেষ্টা করত, যদিও কোনো কোনো সময় ব্যর্থ হতো। রিসেপশনে সব সময় তো আর সেই মানুষটা থাকতো না। যাই হোক, দ্বিতীয়বার ডক্টরের কাছে চেকআপের জন্য যখন যায়, ও তখন ছেলেটার নাম জানতে পারে। রোদ, মানুষটার নাম রোদ। সেদিন সাগরিকা ভিজিটিং এর টোকেন নিতে যেতেই দেখতে পায় এক কলিগের সঙ্গে রোদের কথা হচ্ছিল। কান পেতে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে গিয়ে রোদের নামটাও খুঁজে ফেলে। কারণ কলিগটা রোদ নামেই ওর প্রিয় মানুষটাকে সম্বোধন করছিল। সেদিন ওর ভাগ্যটা বোধহয় একটু বেশি ভালো ছিল, তাই নামের সাথে সাথে রোদের পুরো মুখটাও দেখতে পেয়েছিল। এরপর থেকেই সাগরিকার স্বপ্ন রাজ্যে স্বপন কুমারকে নিয়ে মনের মাঝে গড়ে উঠে হাজারো কল্পনা জল্পনা। এখন তো পুরো চেহারাটাও দেখা হয়ে গেছে, আগের তুলনায় কল্পনা করাটা এখন সহজ হয়ে গেছে। সাগরিকা অতীত থেকে বেরিয়ে আসে নিজের ছোট ভাই মেহমাতের ডাকে।
নিজের চোখের কোণে থাকা জল মুছে দরজা খুলে দেখে মেহমান হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। সাগরিকা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এই সময় তুই বাসায় কেন? কোচিং না করে স্কুল বাঙ্ক দিয়েছিস? মেহমাদ মাথা দুলিয়ে বলে, না, বাঙ্ক করিনি, ঘরে ঢুকতে দেও, হাতে খাবার দেখো না। সাগরিকা দরজা থেকে সরে দাঁড়ায়। মেহমাদ ঘরে গিয়ে বসে টেবিলে খাবারগুলো রেখে বলে, আজ মিলন স্যার আসেননি, তার বাবা অসুস্থতায় 1 ঘন্টা আগেই ছুটি হয়ে গেছে। আজ আমি তোমার সাথে খাবার খাবো। সাগরিকা কাঠি দিয়ে চুল খোপা করতে করতে বলে, তারা হাত ধুয়ে আসি। সাগরিকা মেহমাদকে খাইয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে? সামনে এসএসসি, তাই পাশের বাসার সখিনাকে মন থেকে উড়িয়ে পড়া মনে বসা বুঝলি। মেহমাদ বোনের কথায় লজ্জা পেয়ে বলল, কি যে বলো আপু। সাগরিকা হেসে বলে, পড়ায় সমস্যা হলে আমাকে বলবি। মেহমাদ একটু আমতা আমতা করে বলল, আপু তুমি রাতে আমাদের সাথে খাবে আজকে? মেহমাদের প্রশ্নে সাগরিকার হাত থেমে কিছুক্ষণ চুপ থেকে মেহমাদকে বাকিটা খাইয়ে দিয়ে বলল, যা, তোর খাওয়া শেষ, এখন গিয়ে একটু ঘুমা নিজের ঘরে গিয়ে। মেহমাদ নিজের প্রশ্নের উত্তর না পেয়ে নিজের ঘরে চলে যায়, মুখ ছোট করে। দ্বিতীয়বার বোনকে এই প্রশ্ন করার দুঃসাহস সে করেনি কখনো। সবসময় একবার জিজ্ঞেস করে আর উত্তর না পেয়ে এভাবেই ফিরে যায়। ভাইয়া, তোমার এই অবস্থা কেন? বাইরে তো বৃষ্টিও হচ্ছে না। দরজা খুলে রোদকে দেখে রোদের ছোট বোন ঝিনুক বেশ অবাক হয়ে প্রশ্নটা করে বসল। রোদ বোনের দিকে শূন্য দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঝিনুককে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে যায়। এর মধ্যে ঝিনুক বেশ কয়েকবার পেছনে থেকে ডাকলেও রোদ সেই ডাককে পাত্তা দেয় না। রোদ ঘরে গিয়ে বেশ কয়েকবার দেয়ালে ঘুষি দেয়। এতে করে হাতটা ছিলে গিয়ে কিছু ফোঁটা রক্ত বের হয়। রোদ চিৎকার করে বলে, কেন সাগরিকা, কেন তুমি আমার অনুভূতিকে এমন তুচ্ছ মনে করলে? তুমি কি করে ভাবতে পারলে আমার ভালোবাসা হার মেনে নেবে তোমার কথায়? তুমি যদি দুটো বাচ্চার মাও হও তাহলেও আমি তোমায় ভালোবাসবো। রোদ শুনতে পায় কেউ দরজা ধাক্কাচ্ছে। খেয়াল করে বুঝতে পারে দরজার ওপারের মানুষটা ওর মা রুবিনা বেগম। রুবিনা বেগম চেঁচিয়ে বলেন, বাবা, তোর কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? তুই দরজা খোল এক্ষুনি। রোদ শার্টের হাতা দিয়ে চোখ মুছে দরজা খুলে দিয়ে মাকে ভেতরে আসতে বলে। রুবিনা বেগম খাটে বসিয়ে দিয়ে রোদ মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে আর মার কোলে মাথা রাখে। রুবিনা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, বাবা, তুই আমাকে নিজের মনের কথাগুলো খুলে বলতে পারিস? আজকের দিনটা তোর জীবনের বেস্ট দিন, এমন দিনে তোর কান্না করা মানায় না। হঠাৎই রোদ মাথা উঠিয়ে মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, মা, আমি একজনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। রুবিনা বেগম চোখ বড় বড় করে তাকান। উনি বিস্মিত হয়েছেন ছেলের কথা শুনে। তবুও নিজের বিস্ময় সামলে মুখভঙ্গি স্বাভাবিক করে জিজ্ঞেস করলেন, কে সেই মেয়ে? ও আমার ভার্সিটির জুনিয়র, ভীষণ ভালো একটা মেয়ে, খুবই মিষ্টি, ওর মুখটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। তবে তবে কি? ও ডিভোর্সি। ছেলের কথা শুনে রুবিনা বেগম যেন ঝটকা খেলেন। তৎক্ষণাৎ তার মুখভঙ্গি শক্ত হয়ে ওঠে। তিনি উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বলেন, আমি এই ব্যাপারে কোনো মতামত এখন দিতে পারছি না। তোমার জীবন তুমি যা ভালো বুঝবে করবে, আমি মা হিসেবে তোমাকে একটা পরামর্শই দেব, যা করার বুঝে শুনে করবে, পরে যেন আফসোস করতে না হয়। রোদের মা কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালেন না, হড়হড় করে রুম থেকে বেরিয়ে গেলেন। রোদ জানতো তার কেমন রিয়েক্ট করবে। এটা অস্বাভাবিক ছিল না যে কোনো মা ছেলের এরকম সিদ্ধান্তে এমন রিয়েক্টই করবে। বরঞ্চ রোদের মা সেই তুলনায় কিছুটা কম রিয়েক্টই করেছেন। বিকেলে রোদ বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে আর কফির স্বাদ উপভোগ করছে। এমন সময় ঝিনুক হেলে তুলে বিড়াল টিমটিমকে হাতে নিয়ে রোদের কাছে এসে দাঁড়ায় আর বলে, ভাইয়া, বাবা তোমাকে ডাকছে ড্রয়িং রুমে। ঠিক আছে, আমি আসছি। তখনই টিমটিম ঝিনুকের হাত থেকে লাফ দিয়ে রোদের কফির কাপটা ফেলে দেয়। রোদের রাগে ফেটে পড়ার মতো অবস্থা। সে রাগী গলায় বলে,
আমি বলেছি না এটাকে আমার ঘরে আনতে না। আবার যদি একে আমার ঘরের ত্রিসীমানায় দেখি তাহলে বলে রাখছি ওর লোম কেটে ঘরের পাপোশ বানাবো। ঝিনুক ভিঞ্চি কেটে মেঝে থেকে টিমটিমকে তুলে নেয় কোলে। রোদ নিজের বাবার সামনে দাঁড়িয়ে আছে। রিফাত চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তোমার মা আমাকে সবই বলেছেন। এখন তুমি একটা দিন ঠিক করো, আমরাও মেয়েকে দেখতে চাই। কথাটা শুনে রোদের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। রোদ বলে, বাবা তুমি আর আম্মু আগে ওনাদের বাসায় যাও, আমি তোমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। এরপর না হয় আমি যাব। আসলে বেশি মানুষ গেলে ওর পরিবারের লোকজন হয়তো বিব্রত হতে পারে। রিফাত চৌধুরী হেসে বললেন, তা তোমার ওর নাম কি? রোদ কথাটায় বেশ লজ্জা পেয়ে বলে, এনায়েত আজম সাগরিকা। আজকের রাতটা হয়তো রোদের নির্ঘুম কাটবে। রোদ রাতে লাইট নিভিয়ে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। সাগরিকার বিয়ে কবে হলো? একজন মানুষের বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে আর তা কেউ জানে না। এমনকি রোদ যে কিনা সাগরিকাকে ভালোবাসে 2 বছর যাবৎ। তাছাড়া সাগরিকা কি ওকে বিয়ে করতে রাজি হবে, নাকি ফিরিয়ে দেব? রোদ আর ভাবতে পারছে না এসব নিয়ে। নিজেকে শান্ত করতে সে একটা কথাই বলল, যা হবে তা দেখা যাবে। নিহারিকা বেগম রাতে স্বামী আরফান আজম বাসায় ফিরতেই বললেন, তোমার সাথে কথা আছে জরুরি। আরফান আজম নিজে গায়ে শার্ট খুলে রাখতে রাখতে বললেন, এখন না পরে ফ্রেশ হয়ে আসি। নিহারিকা বেগম চটে গেলেন এমন কথায় আবার বললেন, বললাম তো জরুরি কথা আছে। আরফান আজম আর ভনিতা করলেন না। আচ্ছা বলো কি বলবে? সাগরের জন্য একটা সম্বন্ধ এসেছে, তারা কাল ওকে দেখতে আসতে চায়। আরফান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসতে বলো। মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে চিন্তা মুক্ত হব। কম কথা তো মানুষের কাছ থেকে শুনি না। আমার অত দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, তবে এবার যা করার সময় নিয়ে ভেবেচিন্তে করব। তাহলে আমি সাগরের সঙ্গে কথা বলে ওদের আসতে বলি। নিহারিকা বেগম দরজা ঠেলে মেয়ের ঘরে ঢুকে দেখেন সাগরিকা পড়ছে। উনি মেয়েকে ডেকে বলেন, সাগর খেয়েছিস মা? খেয়েছি। তোর এক্সাম কবে থেকে? সামনের মাসের 3 তারিখ থেকে। আচ্ছা মা, তুই কি আমার সঙ্গে ঠিকমতো কথা বলবি না আর কখনো? সাগরিকার ভ্রু কুঁচকে আসে, সে বিরক্তিতে বলে, আমি তোমার সাথে কি বাজে ভাবে কথা বলছি নাকি? নিহারিকা বেগম এবার ফুপিয়ে কেঁদে উঠে বলেন, আমার কি দোষ বলতো? আমি তো নিরুপায় ছিলাম। তোর কি মনে আমি কম কষ্টে আছি? আমার একটা মাত্র আজ 1 বছর যাবৎ আমার দিকে ঠিকমতো তাকিয়ে কথা পর্যন্ত বলে না। সাগরিকা এবার খারাপ লাগছে মাকে এভাবে নিজের জন্য কাঁদতে দেখে, তাই সে মায়ের পাশে বিছানায় বসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে ঠিকমতো কথা বলছি, এবার কান্না থামাও। তুই না হাসলে আমি কান্না থামাবো না। সাগরিকা মায়ের কান্না থামাতে মিথ্যা হেসে বলল, এই দেখো আমি হাসছি। নিহারিকা মেয়েকে জড়িয়ে ধরে রাখে কিছুক্ষণ। তার কলিজাটা ঠান্ডা লাগছে এখন। কিছু সময় পর বলেন, সাগর অনেক দিন হয়েছে আমরা মা মেয়ে একসাথে একটু সময় কাটাই না। আগামীকাল আমার একসাথে বাসায় সময় কাটাবো, তুই ভার্সিটি যাবি না কাল। আমরা একসাথে রান্না করব, এরপর দুপুরে খেয়ে দিয়ে একটু শপিং করব, তারপর বিকালে বাসায় ফিরব। সাগরিকা না করে না। তার নিজেরও মায়ের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করছে। পরের দিন নিহারিকার কথা মতোই সারাদিন কাটলো মা মেয়ের। বিকালে শপিং করে বাসায় ফিরতেই নিহারিকা বলল, মা তোর জন্য যে নীল জামাটা কিনলাম তা আমাকে একটু পরে দেখাতো, আমার কেন যেন মনে হচ্ছে জামাটার ফিটিংটা টাইট। আমার তো ঠিকই মনে হচ্ছে। বললাম তো একটু পরে আয়। আচ্ছা। সাগরিকা জামাটা পরে আয়নায় দেখে নিজেকে। তখনই কলিং বেল শুনতে পায়। মেহমাদ এই সময় খেলার মাঠে। তাহলে কে এলো? সাগরিকা ওনা মাথায় পেঁচিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলে দুজন অপরিচিত বয়স্ক দম্পতিকে দেখে ও প্রথমে সালাম দেয়, এরপর জিজ্ঞেস করে, কাকে চাই? বয়স্ক লোকটা আর কেউ না, রোদের বাবা। উনি বলেন,
মা, এটা কি সাগরিকাদের বাড়ি? জি, আমি সাগরিকা। আপনারা ভেতরে আসুন। সাগরিকা দরজা থেকে সরে দাঁড়ায়, এরপর নিজের মাকে ডাকতে যায়। মায়ের কাছ থেকে যে এমন কথা শুনতে পারবে ও তা হয়তো ওর চিন্তার বাইরে ছিল। সাগরিকা বলে, মা, তুমি আমাকে না জানিয়ে ওনাদের আসতে বললে কিভাবে? দেখ মা, সেসব কথা পরে হবে। তুই খালাকে বল খাবার দাবারের ব্যবস্থা করতে, আমি ওনাদের সঙ্গে কথা বলে গিয়ে। সাগরিকার এখন মনে হচ্ছে আজ সারাদিনের সবকিছু ওর মায়ের প্ল্যান ছিল। এখন তো ওনাদের সামনে যাওয়া ছাড়ি ওর আর কোনো উপায় নেই। সাগরিকা সোফায় বসে হাঁসফাঁস করছে। তার সামনে বসা মানুষ দুটো তেমন কোনো প্রশ্ন করছে না, বেশ সহজ প্রশ্নই করছে, কিন্তু এতেও সাগরিকার অস্বস্তি বা ভয় কোনোটাই কমছে না। ওর অস্বস্তিটা টের পেয়ে রুবিনা বেগম হেসে বললেন, মা, তুমি এবার যেতে পারো। সাগরিকা মাথা নাড়িয়ে চলে যায়। সাগরিকা যেতেই ওর মা সামনে বসা মানুষ দুটোকে উদ্দেশ্য করে বলে, দেখুন, আপনাদের কিছু লুকাতে চাইছি না আমরা, তাই সরাসরি বলি কথাটা। আমার মেয়ের এর আগেও বিয়ে হয়েছিল, প্রায় 1 বছর আগে। বিয়ের পর শ্বশুরবাড়িতে আর ওর যাওয়া হয়নি। বিদায়ের বেলা হঠাৎ এক মেয়ে কোলে 3 মাসের শিশু নিয়ে হাজির হয়। মেয়েটা বলে সে নাকি জুবান, মানে আমার মেয়ের প্রাক্তন স্বামীর স্ত্রী, আর বাচ্চা তাদের। সে প্রমাণ হিসেবে বিয়ের কাবিননামা আর কিছু ছবি এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট দেয়। শেষমেশ জুবান নিজেও স্বীকার যে সবটাই সত্য। এরপর আর কি অনেক গন্ডগোল হয় দুই পরিবারের মাঝে, আর 7 দিন পরেই আমার মেয়ের গায়ে ডিভোর্সি তকমা লেগে যায়। আজও আমার নিজেকে অপরাধী মনে হয়। সেদিন মেয়েটা হাতে পায়ে ধরেছিল সে বিয়ে করবে না, ওর বাবা নিজের বন্ধুকে দেওয়া কথা রাখতে বন্ধুর ছেলের সাথে জোর করে ওকে বিয়ে দিয়ে দেয়। বাবা মায়ের সিদ্ধান্ত সবসময় সন্তানের জন্য সঠিক হয় এমনটা ভাবা ঠিক না। আমরা যদি একটু খোঁজ খবর নিতাম তাহলে এই মেয়েটার জীবনে এত বড় সর্বনাশ ঘটতো না। বিশ্বাস করুন, আমার মেয়েটা খুব ভালো। ও মানুষের খারাপ কখনো চায় না। নিহারিকা বেগমের চোখের কোণে পানি এসে ভিড় করেছে অপরাধবোধের কারণে। রুবিনা বেগম নিজেও আবেগী হয়ে পড়েছেন, তা তার চোখ দেখেই ঢের বোঝা যাচ্ছে। রিফাত চৌধুরী বললেন, আপা, আমরা আগে থেকেই জানতাম যে সাগরিকার আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু কেন ভেঙে গিয়েছিল তা জানতাম না। সত্যিই সবটা শুনে আমারও খারাপ লাগছে, আমিও তো মেয়ের বাবা। আমাদের ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, আর সে সবটা জেনেই সাগরিকাকে জীবনসঙ্গী করতে চাইছে। আমাদেরও কোনো আপত্তি নেই। রুবিনা বেগম বললেন, আপনার মেয়েটার মুখখানা দেখেই আমার কেমন মায়া লেগে গেছে। সত্যিই আমার ছেলের পছন্দ অসাধারণ। প্রথমে আমার কিছুটা আপত্তি থাকলেও এখন আর কোনো আপত্তি নেই, কারণ সাগরিকার সঙ্গে যা ঘটেছে তাতে ওর কোনো হাত নেই। আমার রোদের বউ হিসেবে আমার ওকে খুব পছন্দ হয়েছে। নিহারিকা বেগম বললেন, আপনাদের রোদের একটা ছবি হলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, এই নিন। রোদের ছবি হাতে নিয়ে সাগরিকার মা বেশ উৎফুল্ল গলায় বলল, ছেলে তো মাশাআল্লাহ খুব সুন্দর। আরো কিছু টুকটাক কথা হলো তিনজনের মাঝে। বিদায়ের সময় এলো। রুবিনা বললেন, আপা, আজ তাহলে উঠি, আপনারা নিজেদের মতামত ফোন করে জানাবেন, তারপর না হয় আবার এসে কথা পাকাপোক্ত করব। জি ঠিক আছে। দুজনকে বিদায় দিয়ে নিহারিকা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সাগরিকা কোনো ঝামেলা করেনি, এটাই অনেক। অবশ্য তিনি জানতেন সাগরিকা সবার সামনে কিছু বলবে না, কারণ মেয়ে তার বড্ড ভদ্র আর বুঝদার। এবার সাগরিকার কাছে যাওয়ার পালা। নিহারিকা বেগম মেয়ের ঘরের সামনে গিয়ে দেখলেন সাগরিকা জামাকাপড় গোছাচ্ছে। উনি অবাক হয়ে বললেন, কিরে, কোথাও যাবে নাকি? জামাকাপড় গোছাচ্ছিস যে? সাগরিকা মায়ের দিকে না তাকিয়ে বলল, জাহান্নামে যাচ্ছি, যেখানে এই বাড়ির চেয়ে বেশি শান্তিতে থাকতে পারবো। এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? সাগরিকা এবার মায়ের দিকে তাকায়, নিজের কাজ বাদ দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, পাগল? হ্যাঁ আমি তো পাগলই, যে তোমার ইমোশনাল ব্ল্যাকমেলে ফেসে গেছে। তুমি আজ সারাদিনের সবটা প্ল্যান করে রেখেছিলে, আর দেখো তোমার প্ল্যান সাকসেসফুল। আমি পাত্রপক্ষের সামনে সং সেজে বসেছি আর তাদের কথার জবাবও দিয়েছি। নিহারিকা এবার জোরে বলে উঠলেন, কারণ আমি জানতাম তোকে বললে তুই রাজি হবি না।
আমি তোমাদের ঘাড়ের বোঝা হয়ে গেছি, তাই না? সমস্যা নেই, এখন থেকে আমি নিজের রাস্তা নিজে দেখে নেব। আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা বলেই সাগরিকা আবারও নিজের কাজে মনোযোগ দেয়। নিহারিকা ধমক দিয়ে বললেন, খবরদার, আর যদি অমন কথা বলেছিস। আমি কি বলেছি তুই আমাদের বোঝা? দেখ, ওনারা নিজেরাই তোকে দেখতে আসার জন্য জেদ ধরেছিল। আমি তো প্রথমে মানাও করেছিলাম, কিন্তু ওনাদের বারবার বলায় আর না করতে পারলাম না। আর শোন, তোর পছন্দ না হলে আমরাও না করে দেব, তুই শুধু একবার ছেলের ছবিটা দেখ। তোর ভার্সিটির সিনিয়র বোধ হয়, হয়তো চিনতে পারিস। নিহারিকা ছবিটা সাগরিকার দিকে এগিয়ে দিতেই সাগরিকা ছবিটা না দেখেই ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমার ছবি দেখার দরকার নেই, আমার মতামত না কি থাকবে। একবার বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে তোমাদের শান্তি হয়নি, আবারও সেই ঝামেলা নিয়ে পড়েছ। তবে এবার আমি এই বাড়িতেও থাকবো না, আর বিয়েও করব না। নিহারিকা বেগম আর উপায় না পেয়ে মেয়ের ঘরের দরজা বাইরে থেকে লক করে দেন। সাগরিকা দরজা ধাকাচ্ছে আর বলছে, মা দরজা খুলো, খুলো বলছি। মা, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। নিহারিকা হেসে বললেন, তা তোমার মতো পাটকাঠির দ্বারা সম্ভব? কত বলি, খাওয়া দাওয়া ঠিক মতো কর। আজ যদি খাওয়া দাওয়া ঠিক মতো করতি তাহলে দরজা ভেঙে ফেলতে পারতি। নিহারিকা দরজা কাছ থেকে কথাটা বলেই সরে যান। মেয়ের রাগ উঠেছে এখন, তাই বলে বাড়ি থেকে বের হয়ে যাবে, এটা কোনো কথা? এদিকে সাগরিকা দরজ ধাক্কাচ্ছে আর বলছে, মা দরজা খুলো, কেউ কে আছো, দরজাটা খুলো। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে দরজার পাশেই বসে পড়ে মাথায় হাত দিয়ে। যদি তাদের বিল্ডিংটা 5 তলা উঁচু না হতো তাহলে বারান্দা দিয়ে যাওয়ার কথা হয়তো ভাবা যেত। রাত 12টা বাজে, খড় করে গেট খোলার শব্দ হয়। সাগরিকা ঘুম ঘুম চোখে সেদিকে তাকিয়ে দেখে তার সবচেয়ে কাছের একজন মানুষ, বন্ধু অথবা বোন যাই বলা হোক না কেন, তার গুরুত্বটা সাগরিকার জীবনে একরকমই থাকবে, সীমাহীন। মানুষরা সাগরিকার চাচাতো বোন শোভা, ওদের পাশের বাড়িতেই থাকে। শোভা প্রথমেই ধমক দিয়ে সাগরিকাকে বলে, কি এভাবে ড্যাবড্যাব করে কি দেখিস? আমার মুখে কি মধু লেগে আছে নাকি? কথাটা বলতে বলতে শোভা সাগরিকার কাছে এসে দাঁড়ায়, আর অমনি সাগরিকা ওকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। সাগরিকা কাঁদতে কাঁদতে কিছু একটা বলে, কিন্তু শোভা তার কিছুই বুঝতে পারে না, কারণ কথাগুলো ছিল অস্পষ্ট। শোভা মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলে, চুপ কর, তোর কি বলার আছে তা আমি জানি, চাচিমা বলেছে। আজ একটা জরুরি মিটিং ছিল, তাই অফিস থেকে ফিরতে রাত হয়ে গেছে। কিন্তু এখন আর কোনো প্যারা নিবি না, বুঝলি, বিকজ মেহুনা। সাগরিকা শোভার কথায় কিছুটা হাসে। তার কান্না এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। সাগরিকা নাক টানতে টানতে বলে, আমাকে তোমার কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দেও, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। নিজে কাজ করে নিজের দায়িত্ব নিতে চাই। শোভা সাগরিকার কথায় হাসতে হাসতে বলে, ও মাই লিটল প্রিন্সেস, তুমি বোধহয় ভুলে গেছো কোম্পানিটা আমার না, তোমার আব্বু আর আমার আব্বুর। সাগরিকা দাঁত দিয়ে জিভ কেটে বলে, সরি, ভুলে গেছি। তাহলে আমাকে অন্য কোথাও কাজ খুঁজে দেও। সেসব পরে দেখা যাবে, এখন খাবার খেয়ে নেও। আজ সন্ধ্যা থেকে দরজার সামনে বসে চেঁচিয়ে তো গলা ভেঙে ফেলেছ। সাগরিকা শোভাকে নিজের বড় বোন এবং সবচেয়ে কাছের বন্ধু ভাবে, তাই শোভার কথায় কখনোই না করে না। শোভাও সাগরিকাকে অনেক ভালোবাসে। সাগরিকা খাইয়ে শোভাও কিছু খেয়ে নিল। সাগরিকার জেদের কাছে হার মানে আজ রাতে সে সাগরিকার সাথে ঘুমানোর সিদ্ধান্ত নিল। দুই বোন রাতে হাজারো গল্প করল। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে দেখা হলে মনের কষ্টগুলো কোথাও একটা উড়ে চলে যায়। এই মানুষগুলোর ছোট ছোট কথায়ও দুঃখ ভারাক্রান্ত মনটা হেসে ওঠে। সাগরিকা কাছেও শোভা তেমনই একজন। সাগরিকা কখনোই ওর সামনে রাগ দেখাতে পারে না। সাগরিকা ক্লাস থেকে বের হয়ে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। ছাতাটা ব্যাগ থেকে বের করতে গিয়ে থেমে যায় সে, কারণ বাইরের বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে ছাতা ব্যবহার করে খুব একটা সুবিধা পাওয়া যাবে না, শেষে কাক ভেজা হতেই হবে। তাই সাগরিকা ক্যাম্পাসেই বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। সাগরিকা একটা বেঞ্চে বসেছিল, তখনই ধপ করে কেউ তার পাশে বসে পড়ে। সাগরিকা চোখ ঘুরিয়ে তাকায় না সেদিকে, যে বসার বসুক, তাতে তার কি।
হঠাৎই সাগরিকার পাশের মানুষটা এমন একটা প্রশ্ন করে যে সাগরিকা ভূত দেখার মতো চমকে যায়। কারণ পাশের মানুষটা বলে, আমাকে বিয়ে করতে সমস্যা কি? আমি কি কানা, বোবা, বধির নাকি হাত পা নেই? বলো আমার ভেতরে কি কমতি আছে? সাগরিকা গলার স্বর শুনেই বুঝে ফেলেছে এটা রোদ। সাগরিকা রোদের দিকে না তাকিয়ে অবাক হয় বলল, আপনাকে বিয়ে করতে রাজি হইনি মানে? আমি কিছু বুঝতে পারছি না। রোদ হতাশ হয়ে সাগরিকার দিকে তাকায় কথাটা শুনে। তার মানে মেয়েটা জানি না গতকাল তাকে দেখতে যাওয়া দম্পতি রোদের মা বাপ ছিল। তার মানে সাগরিকা হয়তো ছবিটাও একবার দেখেনি। রোদ আবার প্রশ্ন করে, কল তুমি পাত্রের ছবিটা দেখেছিলে? সাগরিকার বুক ধড়ফড় করছে রোদ তার পাশে বসাতে। রোদ এবার সাগরিকার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার, উত্তর দিচ্ছ না কেন? আগে তো সারাদিন আমার দিকেই তাকিয়ে থাকতে, এখন আমার দিকে চোখ তুলে তাকাতেও কি তোমার ইচ্ছে হয় না নাকি? এতগুলো প্রশ্ন করছি আর তুমি একটারও উত্তর দিচ্ছ না ঠিকমতো, এবার কিন্তু আমার রাগ হচ্ছে। এতক্ষণ পর সাগরিকা মুখ খুলল। সে তেজি গলায় বলল, রোদ আমার কাঁধ থেকে হাত সরান। আপনি প্রশ্ন করবেন করুন, কিন্তু এভাবে ধরে রাখার মানে কি? আপনার নখ কতদিন ধরে বড় করছেন? আমার কাঁধে বোধহয় আপনার নখ গেঁথে গেছে। কথাটা শুনে রোদ এক মুহূর্ত দেরি না করে সাগরিকাকে ছেড়ে দেয়। সে বেশ লজ্জিত। রাগের মাথায় সাগরিকাকে ওভাবে ধরা তার উচিত হয়নি। সাগরিকা এবার ব্যাগ কাঁধে উঠে দাঁড়াতে চায়, কিন্তু রোদ তার আগেই ওর ব্যাগ টেনে ধরে বলে, কোথায় যাচ্ছ? আমার কথা এখনো শেষ হয়নি। সাগরিকা একবার নিজের ব্যাগের দিকে তাকায় আর একবার রোদের মুখের দিকে। রোদ হেসে বলে, তোমাকে ধরতে বারণ করেছো, কিন্তু ব্যাগ তো আমি ধরতেই পারি, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ব্যাগ ছাড়বো না। সাগরিকা কয়েকবার ব্যাগ টেনেও রোদের হাত থেকে নিতে পারে না। রোদ শয়তানি হাসি দিয়ে বলে, পারবে না, পারবে না। তাই আমার প্রশ্নের উত্তর দিয়েই যেতে হবে তোমাকে। সাগরিকা এবার কিছুটা চেঁচিয়ে বলে, আপনাকে বিয়ে করব না আমি বললাম তো। কেন করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না বলতেই হবে। বলবো না। এক পর্যায়ে তর্ক করে ক্লান্ত হয়ে সাগরিকা বলল, নিন রাখুন এই ব্যাগ। আমার ঘরে আর ব্যাগ আছে। সাগরিকা ব্যাগ রেখেই চলে যায়। বৃষ্টিও ততক্ষণে থেমে গেছে। সাগরিকা ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তায় আসতেই বুঝতে পারল সে কত বড় একটা ভুল করে ফেলেছি রোদের কাছে নিজের ব্যাগ ফেলে এসে। এখন সে বাসায় যাবে কি করে? টাকা তো সব ব্যাগে আছে। সাগরিকা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সেভাবেই। সে কি করবে বুঝতে পারছে না। তখনই সাগরিকার হাতে টান লাগে। সাগরিকা পাশে তাকিয়ে দেখে একটা বাচ্চা ছেলে তার হাত টানছে। সে ছেলেটির দিকে তাকাতেই ছেলেটা সাগরিকার হাত ব্যাগ ধরিয়ে দিয়ে দূরে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ওই ভাইয়াটা তোমাকে ব্যাগটা দিয়ে দিতে বলেছে আপু। ছেলেটা কথাটা বলে আর দাঁড়ায় না, নিজের নিত্যদিনের কাজ ফুল বিক্রি করায় ব্যস্ত হয়ে পড়ে। সাগরিকা দূরে রোদের দিকে তাকায়। রোদ হাসছে আর ইশারায় কিছু একটা বোঝাচ্ছে। সাগরিকা সেসবে পাত্তা না দিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। রিকশায় উঠে ভাড়া বের করার জন্য ব্যাগ খুলেও ব্যাগের ভেতরে হাত ঢুকাতেই হাতে কাটার মতো কিছু একটা লাগে। সাগরিকা টান দিয়ে জিনিসটা বের করে দেখে একটা লাল গোলাপ। ব্যাপারটাকে ঘটিয়েছে তাও বুঝতে পারছে। মনের অজান্তেই সাগরিকার ঠোঁটে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। বাসায় ফিরতেই সাগরিকা দেখতে পায় ওর মা বেশ হাসি হাসি মুখ নিয়েই ওর অপেক্ষায় বসে আছে। সাগরিকা মায়ের পাশে শোভাকে বসা অবস্থায় দেখে কিছুটা অবাক হয়। কারণ এই সময় তো শোভার অফিসে থাকার কথা। শোভা সাগরিকাকে টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে হেসে বলে, আমি সত্যিই তোর জন্য অনেক খুশি সাগর। তুই যাকে ভালোবাসিস সেও এখন তোকে ভালোবাসে। সাগরিকা শোভার কথার মানে বুঝতে না পেরে বেকুবের মতো তাকিয়ে থাকে। শোভা টেবিলের উপর থেকে ছবিটা উঠিয়ে সাগরিকার দিকে ধরে বলে, তুই আমাকে কাল বললি না কেন যে রোদের সঙ্গে তোর বিয়ের কথাবার্তা চলছে? সাগরিকা চক্ষু চড়কাজ করে বলে, তুমি এই ছবি কোথায় পেলে?
আরে আজ সকালে তুই চলে যাওয়ার পর আমি বাসায় জন্য তৈরি হচ্ছিলাম, তখনই চাচিমা তোর ঘরে এসে তোর নামে বিচার জুড়ে দেয় আমার কাছে। তখনই মেঝেতে একটা ছবি দেখে চাচিমা সেটা উঠিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এই ছেলের বাড়ির লোকই নাকি তোকে দেখতে এসেছিল আর তুই নাকি রাজি হচ্ছিস না। আমি তো চরম অবাক হয়ে যাই এটা শুনে, যাকে তুই এত ভালোবাসিস তাকে কিভাবে তুই রিজেক্ট করতে পারিস। এরপর সারাদিন ধরে চাচিমাকে বললাম কিভাবে রোদকে তুই ভালোবাসতে শুরু করেছিস। শেষের কথাটা শুনে সাগরিকা চোখ আরো কিছুটা বড় করে মায়ের দিকে তাকায়। তার লজ্জায় মাটি খুঁড়ে পাতালপুরিতে চলে যেতে ইচ্ছে করছে। তার মা তার একতরফা ভালোবাসার কাহিনী শুনে নিশ্চয়ই ভেবেছে মেয়ে তার অল্প বয়সে পেকে গিয়েছিল। শোভা সাগরিকার আগাগোড়া সবটাই জানে, তাই সাগরিকা রোদের ব্যাপারে সবকিছুই শোভাকে বলত। নিহারিকা বেগম হেসে মেয়ের দিকে তাকিয়ে বললেন, মানে তুই এই ছেলেকে ভালোবাসিস আগে থেকেই? তাহলে এখানে তো তোর অমতের কিছুই দেখছি না আমি। ছেলেটার খোঁজ খবর নিচ্ছে তোর বাবা। এখন পর্যন্ত যা জানা গেছে ছেলেটাকে একটা। আমাদেরও কোনো আপত্তি নেই, আমরা তাদের কাল আসতে বলেছি। সাগরিকা জোর গলায় বলে উঠে, মা আমি রোদকে এখন আর পছন্দ করি না। আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব না। নিহারিকা বেগম মেয়ের কথায় রাগী গলায় বলেন, ওকে অপছন্দ করার একটা কারণ আমাকে বল এবং সেটা যৌক্তিক হতে হবে। সাগরিকা নিশ্চুপ হয়ে যায়। কোনো যৌক্তিক কারণ তার কাছে নেই রোদকে অপছন্দ করার। নিহারিকা কঠিন গলায় বলে, তুমি এখন ঘরে যাও, তুমি ক্লান্ত। সাগরিকা চোখ মুছে সেখান থেকে চলে যায়। তার মা বাবা কখনোই তার মতামতকে গুরুত্ব দেয়নি, সেই প্রথম বিয়ের সময়ও আবার এখনো। তাদের ধারণা সাগরিকার মতো ডিভোর্সি মেয়ের জন্য রোদের মতো ভালো পাত্র পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়ার সমান। সাগরিকার কখনো কখনো ইচ্ছে করে মরে যেতে, কিন্তু আত্মহত্যা মহাপাপ এটা ভেবেই নিজের পা পিছিয়ে নেয় সে। সাগরিকা আর রোদকে আলাদা কিছুক্ষণ কথা বলতে দেওয়া হয়েছে। দুজনে সাগরিকার বেডরুমে পাশের বারান্দায়। সাগরিকা বারান্দায় একটা চেয়ারে বসে আছে আর রোদ দোলনায়। বাইরের মিষ্টি রোদে সাগরিকার মুখটা ভীষণ সুন্দর মনে হচ্ছে রোদের কাছে। রোদ চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তো বিয়ের দিন কি রঙের শাড়ি পরবে বলো। সাগরিকা এমন কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর রাগী কণ্ঠে বলে, কিসের বিয়ের শাড়ি? আমি আপনাকে বিয়ে করব না রোদ। এই কথাটা আমাকে আর কতবার বলতে হবে? আরে এত উত্তেজিত হচ্ছ কেন? একটু শান্ত হও। আমার মনে হয় মেরুন কালার ভালো হবে বিয়ের শাড়ির জন্য। সাগরিকা এবার রেগে উঠে দাঁড়ায় আর বলে, আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করে মহান সাজতেন চান সবার চোখে, নাকি আমাকে দেখিয়ে সারা জীবন সবাইকে বলতে আপনি ভালো মানুষ বলে আমার মতো ডিভোর্সিকে নিয়েও সংসার করছেন? কোনটা বলুন? রোদ নিজেও এবার রেগে যায়। তার রেগে যাওয়ার কারণ হলো সাগরিকা নিজেকে বারবার ডিভোর্সি বলে ছোট করছে। রোদ দাঁড়িয়ে যায় সাগরিকার বরাবর আর বলে, সাগর তুমি কিন্তু অতিরিক্ত বলছো। আমার কাছে তোমার কোনো সত্তা কোনো ম্যাটার করে না। আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করতে চাই। আজ যদি তোমার দুটো বাচ্চাও থাকতো তাও আমার ভালোবাসা তোমার জন্য এমনই থাকতো। সাগরিকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও রিয়েলি? ভালোবাসা? আমি আপনার ভালোবাসার যোগ্য নই বুঝলেন? আমাকে ভালোবাসলে সারা জীবন চারপাশের মানুষের কানাঘুষো শুনতে হবে। আমি চাই না কেউ আমাকে বলুক তুমি ওর যোগ্য নও, তোমাকে ও দয়া করেছে শুধুমাত্র। তাই আপনার এই ভালোবাসাটা কোনো যোগ্য মানুষের জন্য তুলে রাখুন। রোদ সাগরিকার কাছে এগিয়ে এসে ওর গালে হাত রাখে। সাথে সাথেই ও কেঁপে ওঠে। রোদ আলতো স্বরে বলে, আমার কোনো যায় আসে না কারো কথাতে। কেউ তোমাকে কিছু বললে আমিও তার মুখ ভেঙে দেব। আমার ভালোবাসাটাকে কখনো সেসব মানুষের কটু কথার কাছে ছোট হতে দেব না। আমার ভালোবাসাটা তোমার জন্য হবে সবসময় আকাশ সম। তোমার কলেজের নবীন বরণে তোমাকে প্রথম দেখেছিলাম। তোমার কাজল কালো চোখ জোড়া নিবন্ধ ছিল স্টেজে বক্তৃতা দেওয়া আমার দিকে শত শত চোখের মাঝেও তোমার এই সিনিয়র তোমাকে খেয়াল করেছিল। এরপর তোমাকে মাঝে মাঝেই রাস্তায় বন্ধুদের সঙ্গে হাসাহাসি করে ফুচকা খেতে দেখা, সবকিছুর মাঝেই ধীরে ধীরে আমি প্রেমে পড়ে গেলাম।
যখন তুমি কলেজ শেষে আমার ভার্সিটিতে ভর্তি হলে তখন যেদিকে তাকাই সেদিকে শুধু সাগরকে দেখতে পাই। কিন্তু সাগরে ডুব দেওয়ার অনুমতি সকলের ছিল না, শুধুমাত্র রোদের ছিল। কিন্তু হঠাৎ করেই দেখি আমার সাগর আর হাসে না, আর ক্যাম্পাসে ঘোরাঘুরি করে না। আমার চারপাশেও তার অস্তিত্ব আর খুঁজে পাচ্ছিলাম না। অনেকবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারিনি। পরে সিদ্ধান্ত নিলাম নিজের পায়ে দাঁড়িয়ে একদম তাকে বিয়ের জন্য প্রপোজ করব। কিন্তু সে আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে চলে গেল, একটা তুচ্ছ কারণ দেখিয়ে। আচ্ছা, আমার ভালোবাসাটা কি তোমার কাছে কিছুই না? আমাকে আজ রিজেক্ট করে তুমি কি ভেবেছো ভালো থাকবে? ওহু, যেদিন বাসা থেকে বের হবে সেদিনই তুলে নিয়ে বিয়ে করব। তোমার মা বাবাও তেমন কিছু বলবে না। তুমি কিছুদিন রাগ করে কথা বলবে না। এরপর একটা বাবু হয়ে গেলেই তুমি আগের মতো আমাকে ভালোবাসবে। এখন বলো, রাজি হবে নাকি আমাকে বিয়ে করতে? সাগরিকা রোদের এমন সব কথায় কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। রোদ মুখে শয়তানি হাসি নিয়ে সাগরিকার মুখ পানে তাকিয়ে আছে। রোদ আবার বলে, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? দেখো, তুমি মুখ দিয়ে হ্যাঁ অথবা না দুইটার একটাও যদি না বলো তাহলে তুলে নিয়ে বিয়ে করার ঘটনাটাই কার্যকর হবে। সাগরিকা কান্না করে দিয়ে রোদের বুকে কিল মেরে বলে, আপনি খুব খারাপ, এভাবে কেউ বলে? রোদ হাহা হেসে দিয়ে সাগরিকাকে জড়িয়ে ধরে বলে, এই সাগরটাকে আমার বলে দাবি করতে হলে যতটা খারাপ হতে হয় আমি ঠিক ততটাই খারাপ হব। সাগর, তোমাকে সেদিন দুপুরে কিছু বলতে চেয়েছিলাম, কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি না শুনে আর না নিয়েই চলে গিয়েছিলে। সাগরিকা নাক টানতে টানতে বলল, কি বলতে চেয়েছিলেন? কি দিতে চেয়েছিলেন? তোমাকে ভালোবাসি, সারা জীবন বেঁচে যাব। আর যা দিতে চেয়েছিলাম তা হলো এটা, হাতটা এগিয়ে দেও। সাগরিকা হাত এগিয়ে দিতেই রোদ বলল, উইল ইউ ম্যারি মি, মাই সেমি ওয়ান অ্যান্ড অনলি লাভ? ইয়েস। রোদ সাগরিকা হাতে একটা প্লাটিনামের আংটি পরিয়ে দেয়। সাগরিকা নিজের হাতে স্বর্ণের আংটিটা খুলে কোনো মতে রোদকে পরিয়ে দেয়। খুবই ঘরোয়া ভাবে রোদ আর সাগরিকার বিয়েটা হয়ে যায়। রোদের বাবা বলেছেন বিয়ের রিসেপশন ওনাদের গ্রামের বাড়িতে হবে, কারণ ওখানেই ওনাদের বেশিরভাগ আত্মীয় স্বজন থাকেন। রোদের পরিবার আর সাগরিকার পরিবার ও কাছের কিছু আত্মীয় স্বজন এখন সেই গ্রামের উদ্দেশ্যেই রওনা হয়েছে একটা বড় বাসে করে। 3 ঘন্টার রাস্তা, কিন্তু জ্যামের জন্য যেতে 4.5 ঘন্টার মতো লাগছে। রোদ সাগরিকার মাথাটা নিজের কাঁধে রেখে পেছনে থেকে সাগরিকার কাঁধ এক হাতে জড়িয়ে ধরে। সাগরিকা বলে, রোদ আচ্ছা বলুন তো, আমি আপনাকে কবে থেকে ভালোবাসি ঠিক বলতে পারছি না। হয়তো আমার মতোই নবীন বরণের দিন আমার হ্যান্ডসাম চেহারার প্রেমে পড়েছিলে। উহু, আমি তো হসপিটালের এক রিসেপশনিস্টের হ্যান্ডসাম গলার স্বরের উপর ক্রাশ খেয়েছিলাম। রোদ অবাক হয়ে সাগরিকার দিকে তাকায়। সাগরিকা বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, আচ্ছা, আজকের দুপুরটা কেমন বলুন তো? আমার প্রেম আমার সাথে আছে। আজকের দুপুরটা প্রেমের সেই দুপুর। রোদ কথাটা বলে সাগরিকার কপালে চুমু খায়। সমাপ্ত।